চমকে উঠল মুনতাহা। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো নাম্বারটা অচেনা। প্রতিবারই এভাবে আইডি ব্লক করার পরপরই অর্ণবের ফোন আসে। মুনতাহা অর্ণব ভেবেই ছিল, তবে এটা তো অর্ণবের গলা না। এই গলার মালিককে মুনতাহা চিনে। এই নামে কেবল একজনই তাকে ডাকে, আর সেটা হলো সিকদার সাহা মির্জা। আকাশে আজ দুটো উজ্জ্বল তারা উঠেছে। আকাশের দিকে তাকালেই সর্বপ্রথম এই তারা দুটোই নজরে আসছে। চাঁদের ঠিক দুপাশে চলছে তারা। চাঁদের আলোটাও আজ অন্য দিনের তুলনায় বেশ উজ্জ্বল। আজ বোধ হয় জ্যোৎস্নার রাত। রাস্তার ধারে কুকুরগুলো ডেকে চলছে একই ধারে। এমন এক পরিবেশে একা কানে ফোন হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মুনতাহা। সিকেন্দারের গলা শুনে তার গা বরফের মতো জমে আছে। এই জ্যোৎস্নার আলোয় কেমন ঠান্ডা অনুভব হলো তার। কাঁপা কাঁপা গলায় সিকান্দারকে মুনতাহা প্রশ্ন করলো। আ- আ- আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথায়? ওপাশ থেকে শ্বাস ফেললো বোধহয় সিকান্দার। মুনতাহা শব্দ করে সিকান্দারের রুম থেকে বের হয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে বলল। খুব কি কঠিন কাজ আপনার নম্বরটা পাওয়ার আমার জন্য? না, কঠিন কাজ নয়, কিন্তু আপনি আমাকে ফোন করেছেন কেন? কয়দিন পর আপনার আমার বিয়ে মন। ফোনে কথা বলে দুইজনের মধ্যে থাকা মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো বোঝাপড়ার মাধ্যমে সলভ করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আমি তো মানা করে দিয়েছি বিয়েতে। নিউ কিছু বলুন। না থেকে সরে এবার হেঁটে আসুন। আমি বাংলাদেশে আসার পর থেকে শুধু আপনার না আর না শুনেই আসছি। সম্ভব নয়। কি সম্ভব নয়? আপনাকে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব নয়। কি বললেন? আমি শুনতে পাইনি। বলেছি আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয়। সিকান্দারের গলার স্বর এবার আরো গভীর আর শক্ত হয়ে আসলো। আবার বলুন মন, আমি এবারও শুনতে পাইনি। মুনতাহা থতমত খেয়ে গেল এমন স্বর শুনে। কতবার করে বলল, তাও নাকি লোকটা শুনতে পায়নি। আপনি বোধহয় মিউট করে রেখেছেন ফোনটা। অন করুন। মনে আছে মন, আপনি বলুন। মুনতাহা হতাশ হলো। ফস করে শ্বাস ফেলে বলল। আপনি আমাকে বিয়ে কেন করতে চাইছেন? কি উদ্দেশ্য আপনার? সত্যি করে বলুন। পুরো একটা জীবন তো আর একা একা কাটিয়ে দেওয়া যায় না মন। জীবনটা আল্লাহর বানানো একটা লম্বা সফর। সেই সফরে পুরুষদের জন্য একজন সহধর্মিণী থাকা আবশ্যক। আর এই বিয়েতে আমার সিদ্ধান্ত একদম দৃঢ় যে আমি আমার জীবনসঙ্গিনী সহধর্মিণী হিসাবে আমার পরবর্তী প্রজন্মদের জন্য কেবল মনকে চাই। আর সেটাও ভালোভাবে, সম্মানের সাথে, আজীবনের জন্য। সেজন্য আমার আপনাকে বিয়ে করাটা প্রয়োজন। মুনতাহার শরীর কেমন ঠান্ডা হয়ে আসলো আরো। লোকটার গম্ভীর ঠান্ডা গলায় বলা কণ্ঠটা এত অমায়িক আর সুন্দর। মুনতাহার ব্যালকনির রেলিং চাপে ধরে বলল। আমি দোয়া করি আপনি আপনার মনের মতো একজন ভালো জীবনসঙ্গী পান। সিকান্দার সে কথা শুনে কিঞ্চিত হেসে বলল। হোয়াট নট ইউ মিস মন? মুনতাহা কেন নয় সেই কারণটাই বলার জন্য মুখ হাঁ করতে সিকান্দার বলে উঠল। আকাশের দিকে তাকান মন। মুনতাহার হাঁ করা মুখটা বন্ধ হয়ে গেল। কিছু দেখতে পাচ্ছেন? জি, আকাশ দেখতে পাচ্ছি। হুম, চাঁদের দিকে তাকান। দেখুন আমাদের ভবিষ্যৎ, আমি, আপনি আর আমরা। মুনতাহা সিকান্দারের শেষ কথাটা শুনে বোকাচণ্ডী হয়ে যায়। কি মিন করেছে সিকান্দার? বুঝেননি? এইটাই বোকা আপনি মন। 2 বছর প্রেম করলে কি করে তাহলে? মুনতাহা আকাশে থাকা চাঁদের দিকে ভালো করে তাকালো। দুপাশের শুকতারা দুটো দেখে বুঝতে আর বাকি নেই সিকান্দার কি মিন করেছে। লজ্জায় মুনতাহা বোঝার সাথে সাথেই ফোনটা কেটে দিল। সিকান্দার কেটে যাওয়া ফোনটার দিকে তাকালো। ফোনের স্ক্রিনের আলো নেভে যেতে চোখ মুখ শক্ত হয়ে আসলো। রুম থেকে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে অর্ণবের রুমের দিকে গেল। অর্ণব তখন ফেসবুকে নিউ আইডি খুলছিল। কম করে হলো এই 5 বছরে 5টা নিউ আইডি ব্লক করেছে মুনতাহা। আজ মেসেজ পাঠিয়েছিল, বলেছিল ভাইয়াকে যেন বিয়ে না করে। বিয়েটা কেমন দেখায়, তার এক্সকে তার বড় ভাই বিয়ে করবে, সেই এক্সকে আবার ভাবি বলতে হবে। অর্ণব পারবে না। এমনিতেই মায়ের কথায় একটা বোকা গাধা মেয়েকে বিয়ে করে জীবনটা তার তেনা তেনা হয়ে গেছে। তার উচিত হয়নি মায়ের কথা শোনার। তারও উচিত ছিল ভাইয়ের মতো শক্তিশালী হওয়ার। ফোনে নিউ সিম কার্ড ভরে
ফের নিউ আইডি খুলতে নেবে এমন সময় ধূপ ধাপ পায়ের আওয়াজ পেয়ে অর্ণব দরজার দিকে তাকালো। ভাইকে দেখে অবাক হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। সিকান্দার কপাল স্লাইড করতে করতে এগিয়ে এসে বলল। তুমি মুনতাহাকে আজও নখ দিয়েছিলে? অর্ণব চমকালো। সিকান্দার জানলো এটা কিভাবে? মুনতাহা না বললে তো জানার কথা না। তাহলে কি দুজনের ভিতরে কথা হচ্ছে? অর্ণবের গলা শুকিয়ে আসে। আসল নকল আমি শুনতে আসিনি। তুমি কোন সাহসে এমন কাজ করো? আমার শক্ত হাতে মার খেয়ে তবেই কি তুমি শান্ত হবে? তোমাকে বলছি না সট ওয়েল ফেম মাইমন, শুনছো না কেন? ঘরের বউ আছে তোমার, সে খেয়াল রেখো। দিস ইজ ইয়োর লাস্ট ওয়ার্নিং, ডোন্ট ক্রস দ্য লাইন। এরপর যদি এমন কিছু দেখেছি তাহলে তোমার মুখের মানচিত্র আমি বদলিয়ে ফেলবো। মেরে লাকি এক নিকাম্বা। অপমানে লাল হয়ে আসে অর্ণবের মুখটা। সিকান্দার চলে যেতেই অর্ণব ঠাস করে বসে পড়ল বিছানায়। তার ভাইয়ের সাথে ছোট থেকেই অনেক দূরত্ব। কোনো এক কারণে সিকান্দারের সাথে এই বাড়ির কারো বনাবনি হয় না। না সিকান্দার এই বাড়িতে কোনো বিষয়ে ইন্টারফেয়ার করে, আর না সে তার জীবনের কাউকে ইন্টারফেয়ার করতে দেয়। সে তার নিজ মসজিদে সবসময় চলাফেরা করে। অর্ণব আর সিকান্দার যে দুই ভাই সেটা তাদের দেখলে বোঝা যাবে না, কারণ ভাইয়ের মাঝে যে সম্পর্ক থাকে সেটা তাদের মধ্যে নেই। অর্ণব বেড়ে উঠেছে ছোট থেকে মির্জা বাড়িতে। আজ সিকান্দারকে একটা বয়সের পর আমেরিকায় গিয়ে থাকতে হয়েছে বাড়িঘর ছেড়ে। এই জন্য 12 বছর আগে আচমকা সিকান্দার আমেরিকা চলে গিয়েছিল অর্ণব জানে না। 12 বছরে তাদের মধ্যে একবারও কথা হয়নি। তাদের কথা হলো আজ, আর সেটাও এমন থ্রেড দিয়ে। সিমরান রাতের খাবার খেয়ে হেলতে দুলতে রুমে আসলো। মাঝপথে সিকান্দারকে দেখে ভেবাচেকা খেয়ে সুন্দর মতো হাঁটা শুরু করে। সিমরান ভয় পায় সিকান্দারকে। ছোটবেলায় কটা ধমক খেয়েছিল, সেগুলো আজও কানে শস করে বাজে। এখন বড় হয়েও ধমক খেলে মান সম্মান আর থাকবে না। রুমে এসে স্বামী অর্ণবকে ঘর জুড়ে পায়চারি করতে দেখে সিমরানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। স্বামীর পেছনে পেছনেও সেও পায়চারি করতে করতে বলল। কি হয়েছে তোমার অর্ণব ভাইয়া? এভাবে পায়চারি করছো কেন? কোনো সমস্যা? অর্ণব পায়চারি করে থামিয়ে দিয়ে পুরো কথা হাইড করে শুধু বলল। ভাইয়া আমাকে নালায়েক নিকাম্মা বলে গেছে। নালায়েক নিকাম্মা বলেছে? আর তার স্বামী রাগে ফেটে যাচ্ছে। তার মানে খারাপ কিছুই বলেছে। সিমরানোর রাগে ফেটে পড়ল। কি? সিকান্দার ভাইয়ার এত সাহস আমার স্বামীকে নালায়েক নিকাম্মা বলে? সে নিজে একটা নালায়েক নিকাম্মা, তার যত গোষ্ঠী, সাথে তার ভবিষ্যৎ বউ নালায়েক নিকাম্মা। আসছে আমার স্বামীকে এসব বলতে। ঠাটা পড়ুক ওই মুখে। কিন্তু অর্ণব ভাইয়া, একটা কথা জিজ্ঞাসা করি? তুই আবার কি জিজ্ঞেস করবি? না মানে, নালায়া নিকাম্মার মানেটা কি? খুব খারাপ কিছু? অর্ণব আর চোখে তাকালো। অশিক্ষিত হাদারাম মেয়ে, এটার মানে জানে না, অথচ এতক্ষণ সিকান্দারের গোষ্ঠী উদ্ধার করে ফেলেছিল। অর্ণব বিছানা থেকে ফোনটা নিয়ে চলে গেল। মুনতাহা সিকান্দারের ফোনটা কেটে দিতেই মনে পড়ল তার মা তাকে সে কখন ডেকেছিল। এখনও তা যাওয়া হয়নি মায়ের কাছে। ফোনটা বিছানার উপরে রেখে মুনতাহা বসার ঘরে আসলো। সাথে সাথেই নজরে আসলো খাবার টেবিলে বসা নাদিমকে। নাদিম সালমা মির্জার বড় ছেলে। ময়না বেগম পাশের চেয়ারে বসে আছে, খাবার বেড়ে দিচ্ছে, পানির গ্লাস এগিয়ে দিচ্ছে। কি আদর কি আদর! অথচ মুনতাহার বেলায় মুনতাহা কিছুই দেখে নেই। মুনতাহা এগিয়ে গিয়ে পাশে দাঁড়িয়ে বলল। আমাকে ডেকেছিলে আম্মু? ময়না বেগম আর চোখে একবার তাকালো, তারপর শক্ত রাগান্বিত গলায় বলল। কখন ডেকেছি তোমায়? আসতে এতক্ষণ লাগলো কেন? কি করছিলে কি তুমি? ভাত বেড়ে রাখতে হয়েছে সেই কখন। খেয়ে উদ্ধার করো আমাকে। মুনতাহা টেবিলের শেষ প্রান্তে তাকালো। একটা প্লেটে ভাত আর তরকারি বাড়া আছে। মুনতাহার কি ওই ভাত গলা দিয়ে যাবে? না, যাবে না। আম্মুর মুখে এমন শক্ত কথা শুনলে সেদিন আর মুনতাহার গলাতে ভাত নামে না। মুনতাহা মাথা নত করেই বলল। আমি খাবো না আম্মু, খিদে নেই। ময়না বেগম সাথে সাথে তাকালো মুনতাহার দিকে। খাবে না সেটা আগে বলবে না? তরকারি দেওয়া আছে ভাতে, এই ভাত এখন খাবে কে? নষ্ট হবে না? মুনতাহার চোখ দুটো টলমলে করলো। চোখের পলক ফেললেই গাল বেয়ে টপ টপ করে ফ্লোরে গড়িয়ে পড়লো জল। পাশ থেকে নাদিম বিরক্ত হলো। খেতে বসেও শান্তি নেই এই বাড়িতে। খাবারের উপর হাত ধুয়ে নাদিম বিরক্ত হয়ে চলে গেল। মুনতাহা নিজের চোখের জল আটকে রেখে বলল।
আমি সকালে খেয়ে নিব, তোমার খাবার নষ্ট হবে না আম্মু। আমার অভ্যাস আছে বাসি পচা খাওয়ার। মুনতাহা খাবার প্লেটটা নিয়ে ফ্রিজে রেখে রুমে চলে আসলো। রুমে আসতেই চোখের জলগুলো আর বাদ মানল না, ফেঙ্গে অঝোর ধারায় বেরিয়ে আসলো। সারা রাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো মুনতাহা, খুব তিক্ত লাগছে সব। পরের দিন ঘুম ভাঙলো মুনতাহার খুব ভোরে। ফজরের নামাজটা পরে বাড়িঘর ঝাড়ু দিয়ে এটো থালা বাসনগুলো সব মেজে রুমে এসে পড়তে লাগলো। মুনতাহা এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টে। দিনরাত পরিশ্রম করে ফল হিসাবে মুনতাহা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পেয়েছে। কারণ ইন্টার পাস করার পরেই ময়না বেগম বলেছিল মুনতাহাকে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়াশোনা করা সম্ভব হবে না, হয় তাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে পড়তে হবে, আর না হলে ন্যাশনালে। মুনতাহা পাবলিককে বেছে নিয়েছিল। তখন অবশ্য ময়না বেগম মুনতাহাকে কোনো কাজ করতে দেয়নি, যথেষ্ট সময় দিয়েছিল পড়াশোনা করার জন্য। অনলাইনের কোর্স তিনি কিনে দিয়েছিলেন, বই কিনে দিয়েছিলেন নাদিম। মুনতাহাকে কেবল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফর্ম তোলার টাকা দেওয়া হয়েছিল। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পায় তাহলে আর কোথাও পরীক্ষা দিতে পারবে না, সরাসরি ন্যাশনালে যেতে হবে। মুনতাহা তার সবটুকু পরিশ্রম ঢেলে দিয়েছিল সেই 3 মাসে। হাড় ভাঙা পরিশ্রমের জন্য সে এখন অনার্সটা করতে পারছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যেদিন রেজাল্টটা বের হলো, মুনতাহার মেরিট ডসে ছিল। তখন কি যে খুশি লাগছিল মুনতাহার, মাকে জড়িয়ে ধরতে গিয়েছিল, কিন্তু সেদিন তার মা তার সামনে অবধি আসেনি। নাদিমা, সালমান, মির্জা শুভেচ্ছা জানিয়েছিল, কিন্তু মুনতাহা একটু মায়ের বুক খুঁজছিল, কিন্তু পায়নি। মুনতাহা দীর্ঘ একটা শ্বাস ফেলে ভার্সিটির ব্যাগটা গুছিয়ে নেয়। তারপর নিজেও রেডি হয়ে বাইরে এসে দেখে তার মা রান্নাঘরে কাজ করছে। মুনতাহা ফ্রিজ খুলে রাতের বাসি খাবারটা বের করতে নিলে দেখে সেই খাবারটা আর নেই, প্লেটটাও নেই। ময়না বেগম রান্নাঘর থেকে একটা প্লেট এনে খাবার টেবিলে রেখে ফের রান্নাঘরে যেতে যেতে বলল। খাবার টেবিলে। মুনতাহা টেবিলের সামনে দাঁড়িয়ে দেখলো প্লেটে গরম গরম পরোটা আর ডিম ভাজা। মুনতাহা খেয়ে নিল খাবারটা। তারপর রুমে এসে ব্যাগটা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ময়না বেগমকে স্মরণ করিয়ে দিয়ে বলল। আম্মু আমি আসছি। ময়না বেগম রান্নাঘরের জানলা দিয়ে একবার তাকালো। মুনতাহা ব্যাগ কাঁধে চেপে হেঁটে যাচ্ছে। ময়না বেগম রান্নায় মনোযোগ দিল। মুনতাহা ভার্সিটিতে এসে নিজের ক্লাসরুমে যেতেই দেখা মিলল ইলার। ভার্সিটিতে ওঠার পর তার এই একটাই ফ্রেন্ড হয়েছে। মেয়েটা এই ভার্সিটির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের খলিল স্যারের মেয়ে। বেশ মেধাবী ইলা, তার মেরিট পজিশন 5-এ ছিল। মুনতাহাকে দেখেই ইলা এগিয়ে এসে বলল। কাল আসলে কেন ভার্সিটিতে মোর অনেক মিস করেছি তোমাকে। মুনতাহা ব্যাগটা নামিয়ে বসলো সিটে, টিস্যু দিয়ে ঘরমন্ত মুখটা মুছেই বলল। একটু শরীর খারাপ ছিল তো সেই জন্য। আমাদের ডিপার্টমেন্ট থেকে নেক্সট উইক কক্সবাজার ট্যুরে যাচ্ছে, তুমি কি যাবে? মুনতাহার মনটা কিঞ্চিত ভার হলো। তার সমুদ্র, পাহাড় এইসব অনেক পছন্দ, কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি মুনতাহার। তবে বাসা থেকে যেতে দেবে না ভেবে মনটা বেশি খারাপ। তারপরও জিজ্ঞাসা করলো। চাঁদা কত ধরেছে? 4,500। 12 তারিখ যাব, মাঝখানে 14 তারিখ থাকবো, 15 তারিখে ব্যাক করব। যাবে তো? গত বছর যাওনি তুমি। না যাব না ইলা, বাসা থেকে পারমিশন দিবে না আম্মু। তুমি যাও, ছবি ভিডিও পাঠিও আমাকে সমুদ্রে, যদি পারো ভিডিও কল দিও একটা। এরা মন খারাপ করে বলল। যাব না আমি মোর, গত বছরে তোমাকে ছাড়া ভালো লাগেনি সাজে। আমি শিওর এবারও ভালো লাগবে না, টাকাগুলোই নষ্ট হবে। এর চেয়ে বরং তুমি আমি 14 তারিখ কোনো ভালো রেস্টুরেন্টে খেতে যাব, কি বলো? ঠিক আছে। ক্লাসে ছাড় আসতেই তারা ক্লাসে মনোযোগ দিল। সবগুলো কাজ শেষ হলো। ইলা তার বাড়ি চলে যায় আর মুনতাহা উল্টো রাস্তায় হাঁটা ধরে। একটা নতুন টিউশন পেয়েছে মুনতাহা গত মাসে। সপ্তাহে 3 দিন পড়বে, স্যালারি 5,000। মুনতাহার নীল ক্ষেত দিয়ে সোজা আমিজপুরের রাস্তা ধরে হাঁটা দিল। একটা কালো গাড়ি এসে তার পাশে থামে। মুনতাহা তাকায় একবার, গ্লাস লাগানো থাকায় ভেতরে কে আছে তা বুঝতে পারে না। ব্যাগ চেপে হাঁটা ধরতে সিকান্দার গাড়ির জানলাটা নিচে নামিয়ে মুনতাহাকে ডেকেই বলল। আপনি এদিকে কোথায় যাচ্ছেন মন? বাড়িতেও অন্য রাস্তায়। মুনতাহা দাঁড়িয়ে যায়, পেছন ফিরে দেখে সিকান্দার গাড়ি থেকে বেরিয়ে তার দিকে হেঁটে আসছে। মুনতাহা 2 হাত বুকে গুজেই বলল। আপনি আমাকে ফলো করেছেন? না তো, আমি বাবার পার্টি অফিসের দিকে যাচ্ছিলাম, আপনাকে দেখেই থেমেছি। কোথায় যাচ্ছেন আপনি?
মুনতাহা সহজ হলো। সিকান্দারের বাবা সেলিম মির্জা একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আর এইদিকে তার পার্টি অফিস। মুনতাহা ব্যাগ চেপে হাঁটা ধরলে সিকান্দার বলে উঠল। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছিলাম মন। মুনতাহা পিছন ফিরল, দ্রুত পায়ে এগিয়ে এসে পড়ল। প্রথমত আমার নাম মুনতাহা মন না। দ্বিতীয়ত আমি টিউশনে পড়াতে যাচ্ছি। চলুন, আমি পৌঁছে দিচ্ছি আপনাকে। তার প্রয়োজন হবে না। আপনি আমার কোনো কথাই দেখি শুনছেন না মন। উঠে আসুন গাড়িতে, আমি আপনাকে আপনার গন্তব্যে নামিয়ে বাবার ওখানে যাব। মুনতাহা কথা বাড়ালো না, না করলে আরো চেপে ধরবে। তারপর টিউশনতে পৌঁছাতে দেরি হবে। মুনতাহা গাড়িতে উঠে বসলে সিকান্দারও এসে বসে পড়ল গাড়িতে। ইডেন মহিলা কলেজের সামনে সিকান্দার মুনতাহাকে নামিয়ে দিল। মুনতাহা নেমে ধন্যবাদ বলে চলে যেতে নিলে পিছন থেকে সিকান্দার বলে উঠল। আপনার পড়ানো শেষ হতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা কেন? না, এমনি, আপনি যান। মুনতাহা সামনের এক 5 তলা বিল্ডিংয়ে ঢুকে গেল। 2 ঘন্টার জায়গায় 8 ঘন্টা লাগলো মুনতাহার পড়ানো শেষ করতে। তবে বাইরে এসে সিকান্দারের গাড়িটা সে আগের জায়গায় দেখে চমকে উঠল। এগিয়ে এসে দেখলো সিকান্দার গাড়ির দরজা খুলে দিচ্ছে। আপনি যাননি আর? না, কেন? আপনাকে রেখে যাই কি করে বলুন? উঠে আসুন, বাসায় নামিয়ে আসবো আপনার। মুনতাহা উঠে বসলো। সিকান্দার মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, খুবই সতর্কতার সাথে। মুনতাহার দৃষ্টি সামনে স্থির। গাড়ির ভিতরে দুজনের মধ্যে এমন নীরবতাটাও এক প্রকার অস্বস্তির। মুনতাহা বেশ ভালো করেই বুঝতে পারছে তার মায়ের সিকান্দারকে খুব পছন্দ। মুনতাহা না করেছে বলে তার ক্ষোভটা হয়তো আরো বেড়েছে। আবার এমনও হতে পারে মুনতাহাকে আর সে তার নিজের কাছে রাখতেই চায় না, গা থেকে ঝেড়ে ফেলতে চায়। নীরবতাকে ভেঙে দিয়ে মুনতাহা বলল। আমি খুবই ভীতু প্রকৃতির, সামান্য কথায় আঘাত পাই। আমি ভীষণ শক্ত প্রকৃতির মানুষ মন। আপনার সামনেই ঢাল হয়ে সর্বদা আপনাকে আগলে রাখবো। আপনাকে বিয়ে করলে আপনার পরিবার আমাকে কোনো দিনই মেনে নেবে না, আমাকে উঠতে বসতে অপমান করবে। আমার পরিবারের মানা না মানা কোনো তোয়াক্কা আমি করব না। তারা আমাকে অপমান করলে তাদের সম্মান ধরে রাখার দায়ও আর আমার থাকবে না। শুরুতে এমন কথা আপনার ভাইও বলেছিল, তারপর আমার অনুভূতিগুলো নিয়ে ছেলে খেলা করলো। এই সাজাটা তো আপনার প্রাপ্যই ছিল মন। মানে? অবাক হয়ে তাকালো মুনতাহা সিকান্দারের দিকে। ভুল মানুষকে ভালোবেসেছিলেন, সে ভুলেরই সাজা পেয়েছেন। আমার অনুভূতিগুলো তো মিথ্যে বা ভুল ছিল না। আমি ব্যতীত সকল পুরুষের জন্য আপনার অনুভূতি হারাম, সেই হিসাবে আপনার অনুভূতিগুলো ভুল মিথ্যে দুটোই ছিল। আপনি চাইলে অন্য মেয়েকে বিয়ে করতে পারেন, কিন্তু সেটা কেন করছেন না? আমি আপনার জেদ নই তো। আপনার ভাই আমাকে ঠকিয়েছে বলে সহানুভূতি দেখানোর জন্য এমনটা করছেন না তো? এমন নিম্নমানের কথা বলে অন্তত নিজেকে ছোট করবেন না মন। আপনি ভীষণ দামি আমার কাছে। আমি খুবই অপ্রাসঙ্গিক একজন তুচ্ছ মানুষ, যাকে কারণে অকারণে তুচ্ছ তাচ্ছিল্য করা যায়। এমন একজন মেয়েকে কিভাবে পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের জীবনের সাথে জড়াতে চাইছেন আমি আসলেই বুঝতে পারছি না। এটা কথা আছে জানেন, যে জোর করে হলেও প্রিয় মানুষকে নিজের করে নেবেন। আমি পুনর্জন্মে বিশ্বাসী নই, আর পুনর্জন্ম বলতে কিছু হয় না। তাহলে বলুন, আপনাকে আমি পরিবারের কথা ছেড়ে দেই কি করে? একটাই জীবন, সেটাও যদি নিজের পছন্দের মানুষের সাথে কাটাতে না পারি, তাহলে সেই জীবনটা কি বৃথা নয় আমার জন্য? আমি আপনার প্রিয় মানুষ। ওর চেয়েও তো বেশি কিছু, সুখ। আপনি আমার সুখ মন। আর যে জিনিস আপনাকে সুখ দেয় সেই জিনিস পুরো দুনিয়া থেকে আড়াল করে নিজের কাছে রাখতে হয়, আর আমি সেটাই করতে যাচ্ছি। আমি আপনাকে আমার কাছে জীবনের জন্য রাখতে যাচ্ছি। ব্যাস, আপনার সময় লাগলে সময় নিন। আমি আপনাকে পাওয়ার লোভে কিয়ামত অবধিও অপেক্ষা করতে রাজি আছি। আপনি যে শুধুই আমার মন, শুধু আমার। আপনার গন্তব্য অন্য কোথাও থেকে শুরু হলেও আপনার সেই গন্তব্য কেবল আমাদেরই শেষ।
সিকান্দার কথাটা শেষ করে ইশারা কিছু একটা দেখালো। মুনতাহা সেই ইশারা দেখে বাহিরের পানে তাকিয়ে দেখলো তার বাসা। মুনতাহা আর কোনো কথা না বলে চুপচাপ নেমে গেল। সিকান্দার মুনতাহা যাওয়ার পানে তাকিয়ে চোখ সরিয়ে নিল। এবার দৃষ্টি দিল ফোনের দিকে। তার বাবা সেলিম মির্জা একের পর এক ফোন করে আসছে। মুনতাহা গাড়িতে উঠে বসতে সিকান্দার ফোনটা মিউট করে রেখেছিল, আর আনমিউট করল না। বাবার পার্টি অফিসে না গিয়ে সিকান্দার সোজা মির্জা বাড়ির দিকে চলে গেল। বাড়িতে প্রবেশ করতে সিকান্দার তপ্ত শ্বাস পেল। বসার ঘরে সোফায় বসে আছে সাইদা মির্জা, সুফিয়া মির্জা, যে কিনা সিকান্দারের সম্পর্কে ফুপু হয়, আর তাদের সামনে বসে আছে ঘটক বেটা। সিকান্দারকে দেখে সুফিয়া মির্জা উঠে এসে সিকান্দারকে টেনে নিয়ে ঘটকের পাশে দাঁড় করিয়ে টি টেবিল থেকে 20-25টা মেয়ের ছবি উঠিয়ে বলল, জুলিকে তোর বিয়ে করতে হবে না। আশা করছি এগুলোর মধ্যে একটাকে অন্তত তোর পছন্দ হবে। সাইদা মির্জা আর চোখে সিকান্দারকে আপাত মস্তক দেখেই বলল, তোমার না পার্টি অফিসে যাওয়ার কথা ছিল? তোমার বাবা এত করে বলল যাওনি শুনলাম। কেন যাওনি? ফোনও কেন তুলোনি? এতটা অবাধ্য কিভাবে হচ্ছ তুমি? এসব দিন দেখার জন্য কি তোমাকে আমরা এত বড় করেছি? সাইদা মির্জা এতগুলো প্রশ্নর একটারও সিকান্দার জবাব দিল না। সুফিয়া মির্জা ভাইপর শক্ত মুখ দেখে সাইদা মির্জাকে থামিয়ে দিয়ে বলল, আহ ভাবি, থামো না। দেশে আসলোই তো কটা দিন হলো, একটু সময় দাও। আস্তে ধীরে ব্যবসা, রাজনীতি সব কিছুতেই ঢুকবে নি। এখন যে কাজের জন্য আসা হয়েছে সেটা করা যাক আগে। হ্যাঁ, সেটাই করো। কম করে হলেও 25টা মেয়ের ছবি এখানে আছে, আর তারা সবাই বাংলাদেশের নামকরা বিজনেসম্যান, মন্ত্রীদের মেয়ে। আমাদের স্ট্যাটাসের সমানে তারা। আশা করি পছন্দ হবে তোমার। সুফিয়া মির্জা হাসি মুখে ছবিগুলো এগিয়ে দিল সিকান্দারের হাতে। সিকান্দার চোখ পর্যন্ত বোলালো না, সোজা ছবিগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে বলল, পাত্রী আমার পছন্দ আছে। আপনাদের কষ্ট করে মেয়ে খোঁজার কোনো দরকার নেই। আপনারা আর আপনাদের অতি মূল্যবান সময় আমার পেছনে ব্যয় না করলেই বরং আমি খুশি হব। এখন আপনারা যদি আমার সত্যি সত্যি বিয়ে দিতে চান তাহলে একটা কাজ করতে পারেন, সালমান মির্জার বাড়িতে প্রস্তাব নিয়ে যান। যদি নাও যান তারপরও কোনো সমস্যা নেই। আমার বিয়ের প্রস্তাব আমি নিজেই রেখেছি চাচার কাছে। চাচার সম্মতি আছে, আমার সম্মতি আছে। এখন মুনতাহার সম্মতি দিলেই খুব শীঘ্রই আমি বিয়ে করব। আপনাদেরও অবশ্য আমার বিয়েতে দাওয়াত দিব। দোয়া করে যাবেন আমাকে ও আমার স্ত্রীকে। সিকান্দারের কাট জবাবের পর আর 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে থাকতে পারেনি সাইদা মির্জা। মুখোমুখি বসিয়ে রেখেছে সিমরানকে। বেচারি সিমরান বুঝতে পারছে না এভাবে বসিয়ে কেন রেখেছে তার চাচি। সাইদা মির্জার রাগে ফুঁসতে ফুঁসতে এবার বলল, তোমার বাবাকে, তোমার ভাইকে বোঝাও সিমরান। তারা রাজি হলো কি করে সিকান্দারের এমন অযৌক্তিক অস্বাভাবিক আবদারে? নাকি ওই মেয়েকে কেউ বিয়ে করছে না বলে সিকান্দারের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এভাবে? সিমরান বিরক্ত হলো এমন কথা শুনে। কি ঠেকা তার বাপ ভাইয়ের? মুনতাহা গোল্লায় চলে যাক বা জাহান্নামে চলে যাক, তাতে তাদের কি? তার সিকান্দার কি 10 মাসের বাচ্চা যে তার ঘাড়ে মুনতাহাকে চাপিয়ে দেবে আর সে তা বয়ে নিয়ে যাবে? আর তার চেয়ে বড় কথা, এগুলো সিমরানকে কেন শোনাচ্ছে? মুনতাহা তার বউ হবে না হবে তাতে তার কি যায় আসে? সে সিকদারের বউ হোক বা তার দাদার বউ হোক, তাতে তার কি? সিমরান বসা থেকে উঠে বলল, আমাকে কেন এসব শোনাচ্ছ চাচি? আব্বুর সাথে গিয়ে আপনি কথা বলুন। আমি প্রশ্ন করলে আব্বু আমাকে ধমক দিবে না? তোমার বাবা, তুমি কিছু বলবে না? তোমার বাড়ির ওই আশ্রিতাকেও এ বাড়ির সিকান্দারের বউ হিসেবে পাঠাতে চাইছে। তোমার খারাপ লাগছে না? কি আশ্চর্য, আমার খারাপ লাগবে কেন? সে কি আমার স্বামীর বউ হয়ে আসছে নাকি? আসছে না তো, তাহলে? ভুলে যেও না, একটা সময় কিন্তু অর্ণব আর মুনতাহা একে অপরকে ভালোবাসতো। তো সাইদা মির্জা মুহূর্তে রেগে গেলেন সিমরানের কথা শুনে। তো মানে? এই বোকা কথা মেয়েটাকে বুঝতেছে না মানেটা। নিজের সংসারে যে আগুন লাগবে এটা ওর মাথায় ঢুকছে না। তুমি এতটা গাধা কি করে হতে পারো সিমরান? মুনতাহা অর্ণবের সামনে দিয়ে 24 ঘন্টা ঘোরাফেরা করবে, তাদের মধ্যে কথাবার্তাও হবে। তোমার কি মনে হয় ওদের পুরনো অনুভূতি তাজা হবে না? তোমার এই দুশ্চিন্তাটা একবারও মাথাতে আসছে না? এতটা রিল্যাক্স গা ছাড়াভাবে কিভাবে আছো?
সিমরানের পুরো কুচকে আসলো। আসলে সে এসব এক সেকেন্ডের জন্য ভাবেনি। মুনতাহাকে তার একটু পছন্দ না, এমনকি ময়না বেগমকেও না। সিমরান জানে না কেন তাদের দেখতে পারে না, হয়তো বাবার দ্বিতীয় বউ সেজন্য, লোকে হয়তো তাকে সৎ মা বলে জানে সেই জন্য। আর মুনতাহা ময়না বেগমের আগের ঘরের সন্তান হয়েও তাদের সাথে থাকছে, হয়তো সেই জন্য হতে পারে। সিমরান এটা নিয়ে গভীরভাবে কোনোদিনও ভাবেনি, আজও ভাবতে চাইছে না। তার মাথায় এখন ঘুরপাক খাচ্ছে শ্বশুর বাড়ির কথাগুলো। অর্ণবকে যে বিয়ের আগে পাগলের মতো ভালোবাসতো, বিষয়টা এমন তো না, তবে হ্যাঁ পছন্দ করতো, ভালো লাগতো। এই বাড়ি থেকে যখন তার জন্য বিয়ের প্রস্তাব গেল, তখন তার বাবা রাজি না হলেও সিমরান এক কথায় রাজি হয়ে যায়। তার ছোট থেকেই ইচ্ছা, সে দূরে কোনো ছেলেকে বিয়ে করবে না, কাজিন বা চেনা জানা কাউকে বিয়ে করবে, যাতে শ্বশুরবাড়ির সব কিছু পরিচিত চেনা জানা থাকে। চেনা অচেনা লোককে বিয়ে করলে তার সাথে স্বাভাবিক হতে হতে 3-4 মাস সময় এমনিতে ওয়েস্ট হয়ে যাবে। সেখানে পরিচিত কাউকে বিয়ে করে তার সাথে সে শুরু থেকেই স্বাভাবিক একটা কমফর্ট জোন থাকবে। সেইভাবে সিমরান রাজি হয়। রাজি হওয়ার পর অবশ্য জেনেছিল মুনতাহার অর্ণব রিলেশনে ছিল, থাকতেই পারে বিয়ের আগে। আর তাছাড়া মুনতাহাকে তো কেউ মেনেই নেয়নি মির্জা বাড়িতে, তো সেখানে সিমরান আর না করবে কেন? অর্ণব তো তারও পছন্দ ছিল। বিয়ের এই 1 বছরে সিমরানের তো কোনো সমস্যা হয়নি, তবে মাঝে মধ্যে অর্ণব সিমরানকে কিছু জিনিস নিয়ে কথা শোনায়। বিশেষ করে সে বোকা বলে, সিমরান গায়ে মাখে না, সে নিজে যেটাতে খুশি সেটাই করে। অর্ণব হার্ট হবে এমন কাজ তেমন করে না বললে চলে। সেই অর্ণবকে নিয়েই এখন শাশুড়ি যেই সন্দেহ আর আতঙ্কের বীজ রোপণ করে দিল সিমরানের মধ্যে। বেচারি ডিপ্রেশনে শেষ হয়ে যাবে। শাশুড়ির হাত ধরে আতঙ্কিত গলায় বলল, চাচি, আপনি আব্বুকে গিয়ে বোঝান। এমনিতেও তো শুনেছি মুনতাহা রাজি নেই। আব্বু দ্বিমত দিলে সিকান্দার ভাইয়ার পক্ষে কিভাবে সম্ভব হবে বিয়ে করা? ছাইদা মির্জা সিমরানের মায়ের নিজের দিকে ঘুরিয়ে নিতে পেরেছে ভেবে পাকা হাসলেন। সোফা থেকে ফোনটা নিয়ে বলল, চলো তোমাদের বাসায়, আজই কথা বলে আসবো সালমানের সাথে। তার মেয়েকে এক ছেলের বউ করেছি, তাই বলে তার বাড়ির আশ্রিতাকে বড় ছেলের বউ করব? কোনো দিনই না। মুনতাহা ভার্সিটি থেকে ফিরে গোসল করে সেই যে একটা ঘুম দিয়েছিল, সে ঘুম ভাঙলো সন্ধ্যার পর বাইরে কারো চেঁচামেচিতে। বিছনায় বসে গলার স্বর চেনার চেষ্টা করলো, সিমরানের গড়া পেরো, কিন্তু কি বলল তা স্পষ্ট নয়। সবটা স্পষ্টভাবে শোনার জন্য মাথায় ওড়না পেঁচিয়ে বসার ঘুরে আসতো। ছাইদা মির্জা মুনতাহাকে দেখেই গলার স্বর আরও শক্ত করে তুচ্ছ-তাচ্ছিল্যের সহিত বলল, সিকান্দার না হয় একটা অযৌক্তিক আবদার করেছে তোমার কাছে সালমান, তাই বলে তুমিও রাজি হয়ে যাবে? নিজে কি আর পারছো না অন্যের মেয়ের খরচ বহন করতে? সেই জন্য সিকান্দার বলা মাত্রই ওই মেয়েকে নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেলে সিকান্দারের গলায় ঝুলিয়ে দিচ্ছ। খরচ চালাতে হিমশিম খেলে বলো আমরা দিচ্ছি, তারপরও ও মেয়েকে আমাদের পরিবারের আশেপাশেও পাঠিও না। ওর না আছে বংশ পরিচয়, না আছে বাপের পরিচয়, থাকেই অন্যের বাড়িতে। এমন এক আশ্রিতাকে ছেলের বউ বানালে মুখ দেখাবো কি করে সমাজে? আমাদের এই সোসাইটিতে কত নাম ডাক আছে জানো না সেটা? লোকজন তখন হাসবে আমাদের দেখে, পিঠ পিছে বদনাম করে বেড়াবে, আর সেটা জেনে শুনে তো আর আগুনে ঝাঁপ দিতে পারি না আমরা। লজ্জায় অপমানে মুনতাহার চোখ লাল হয়ে আসে, টপ টপ করে জল পড়ল গাল বেয়ে। তার মা চুপ হয়ে আছে, কেবল তাকিয়ে আছে ফ্লোরের দিকে। তার মেয়েকে কেউ যা তা বলে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আর সে নীরব শান্ত। সালমান মির্জা অবশ্য প্রতিবাদ করলো, শান্ত গলাতেই বলল, ও মেয়ে, এটা কেমন কথা ভাবি? ওর একটা নাম আছে মুনতাহা, আর দ্বিতীয়ত আমরা তোমার ছেলের কাছে যাইনি। তোমার ছেলে এসেছিল আমাদের কাছে, সে নিজ থেকেই মুনতাহাকে বিয়ে করতে এসেছে। আর আমাদের টাকা পয়সা তোমাদের মতো এত অঢেল নেই, এটা ঠিক, কিন্তু তাই বলে এটা না যে আমরা একেবারে গরিব যে মেয়ে পালতে পারবো না। আর মুনতাহার বাবা নেই কে বলেছে? আমি তার বাবার মতোই। সাইদা মির্জা সেই কথাগুলো শুনে হাসলো। বাবার মতো? বাবা তো না, তাহলে তাকে নিয়ে সাফাই গিয়ে দোষ হালকা করছো কেন সালমান? কথাটা সালমান মির্জার খুব খারাপ লাগলো। সত্য কথায় মাঝে মধ্যে তিক্ত লাগে শুনতে। বাবার মতো বাবা নয়। কোন দোষের কথা বলছো তুমি ভাবি?
দোষ করলে তোমার ছেলে করেছে, তুমি তোমার ছেলেকে সামলাও। আমাদের বাড়ির মেয়ে তো শুরু থেকেই দ্বিমত দিয়ে আসছে, সে তো বলেই দিয়েছে বিয়েটাতে সে রাজি না। তাহলে একতরফা দোষ আমাদের কেন দিচ্ছ? তুমি ওর বিয়ের ব্যবস্থা করো, অন্য কোথাও বিয়ে দিয়ে দাও। ছেলে না পেলে বলো, আমাদের বাড়ির দারোয়ান রমজানের সাথে কথা বলবো। ভালোই স্যালারি দেই আমরা। ওর পড়াশোনা, খাওয়া পড়া, থাকা হয়েও বেঁচে যাবে। তাতেও কম হলে বাড়িয়ে দিব, সমস্যা নাই। এতক্ষণ ধরে চুপ থাকা ময়না বেগম এবার কথা বললেন, ছোট্ট করে শুধু এইটুকুই বললেন। আপনি এবার আসতে পারেন ভাবি। মুনতাহার বিয়ে কোথায় হবে না হবে তার চিন্তা আপনার করতে হবে না। তবে হ্যাঁ, আপনার ছেলের সাথে মুনতাহার বিয়ে কোনো মতেই হবে না। যদি সিকান্দার তারপরও আসে? ফিরিয়ে দেওয়া হবে আপনার ছেলেকে। আপনিও এটা ইনশিওর করুন আপনার ছেলেকে আপনি এই বাড়িতে আসতে মানা করবেন। সে তো আমার এখতিয়ারের বাহিরে। ও কেমন জানো না? জেনে বলেই রাজি ছিলাম শুরুতে, তবে এখন আমি দ্বিমত দিচ্ছি। আপনি আপনার ছেলের বিয়ে অন্যত্র দিন। তার বিয়ের বয়স হয়েছে। মুনতাহার বিয়ের বয়স যখন হবে তখন আমরা দিব। এখন আসুন। সাইদা বেগম বসা থেকে উঠে মুনতাহার দিকে তাকিয়ে বলল, মির্জা বাড়ির এক ছেলেকে ফাঁসিয়ে পাওনি বলে আর এক ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করতে চেয়েছিলে, তাই না? নির্লজ্জ মেয়ে কোথাকার। মিনিমাম লজ্জা আর আত্মসম্মানবোধ থাকলে এই কাজটা করতে না। সিমরানও তাল মিলিয়ে বলল, তুমি আমার সংসারটা ভাঙতে চাইছো না তো মুনতাহা? দেখো, তোমাদের মধ্যে একটা সময় কি ছিল না ছিল ওসব দেখার বা ভাববার বিষয় আমার না। বাট তুমি কি করে এই বাড়ির আরেক ছেলেকে বিয়ে করতে চাও? মুনতাহা এবার জবাবটা দেওয়ার আগেই ময়না বেগম বললেন, তুমি হয়তো এতক্ষণ বলা কথাগুলো শোনোনি সিমরান। মুনতাহার কিন্তু সম্মতি দেয়নি বিয়েতে। সে শুরু থেকেই অমত, তাই বাড়তি কথা বলো না। সাইদা মির্জা সিমরানের হাত ধরে বলল, চলো সিমরান, সে তো তার মেয়ের সাইডই নিবে, তোমার সাইড কেন নিবে? কে হও তুমি তার? তার সাথে কথা বাড়িও না অযথা, চলো এখন। ময়না বেগম সালমান মির্জার দিকে তাকিয়ে বলল, সিকান্দার যেন পাগলামি না করে খবরদার। আমি সাইদা ভাবিকেও বলে দিয়েছি, আপনাকেও বলছি, ওই বাড়ির বউ মুনতাহা হবে না। ময়না বেগম উঠে চলে যাওয়ার সময় মুনতাহাকে সামনে পেলেন। সিকান্দার ছেলেটা তার পছন্দের হলেও ও বাড়ির কাউকে সুবিধা লাগে না। সবগুলোর অর্থ প্রতিপত্তির ডুমুর অনেক, যা ময়না বেগমের মোটেও পছন্দ না। তবে সিকান্দার এর বিপরীত। সে বদমেজাজি, শিরায় শিরায় রাগ হলেও সে স্পষ্ট ভাষী। ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলে, হোক সে মা, হোক বাবা, আর হোক সে অচেনা কেউ। সেই জন্য তো পরিবার ছেড়ে চলে গিয়েছিল 12 বছর আগে। এবার যে সে কিসের জন্য ফিরেছে সেটা সবাই জানে, জানে না কেবল মুনতাহা। সবাই তার ফেরার মানেটা জানে বলে এমন আতঙ্কে পড়ে গেছে সিকান্দারের বিয়ে নিয়ে। দেশে আসতে না আসতেই তার পরের দিনে মেয়ে দেখতে ব্যস্ত হয়ে পড়েন সাইদা মির্জা। অথচ তার ছেলে যে দেশে আসার আগেই বিয়ের কথা বলে রেখেছে সালমান মির্জাকে। ময়না বেগম এটাও জানে সিকান্দারকে যতই না করা হোক, ছেলেটা শুনবে না কারো কথায়। সে বিয়ে করলে করবে কেবল মুনতাহাকেই। এবার খুশি তুমি? মায়ের কথা শুনে মুনতাহার নত মাথা নিচু করল। গলার স্বরও যেমন শক্ত, চোখ মুখও ঠিক ততটাই শক্ত। এখানে তার কি দোষ সেটাই মুনতাহা বুঝতে পারছে না। সে তো বিয়েতে হেও করেনি, তারপরও এতগুলো কথা শুনতে হলো। তাকেই দোষারোপ করা হলো। ওই লোককে তো সে ভালো করে চেনেও না, তাহলে ফাঁসানোর কথা আসছে কোথা থেকে? ময়না বেগম চলে যেতেই মুনতাহা নিজের রুমে চলে আসলো। লোকটা দেশে এসে তার আরও জ্বালা বাড়িয়ে দিয়েছে। এখন রোজ চোখে জল আসে, কান্না পায়। পৃথিবীতে কি মেয়ের অভাব ছিল ওনার? নজর এই অসহায় মেয়েটার উপরেই পড়তে হলো। তার নজর যে মুনতাহার উপর ভারী হয়ে পড়েছে, এটা কি বোঝে না? সেলিম মির্জা রাতে বাড়ি ফেরায় সর্বপ্রথম ছেলের খোঁজ করলেন। সিকান্দার তাদের একটা কথা শুনে না, কতবার করে বলল পার্টি অফিসে আসতে। ছেলেটা আসছি বললেও আর আসলো না। আবার ফোন করলো, ফোনটা রিসিভ করলো না। গলা ছেড়ে স্ত্রীকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন তার গুণধর রাগে ছেলেটা কোথায়। সাইদা মির্জা দোতলায় ইশারা করে বলল, রুমে। সেলিম মির্জা ছেলের রুমের দিকে পা বাড়ালেন, তবে দরজার কাছে এসে রীতিমতো চমকে উঠল। সিকান্দার লাগেজ গোছাচ্ছে, কিন্তু কেন? বাড়িতে কি আবার কারোর সাথে ঝামেলা হয়েছে? সেই জন্য কি বর্ষার ঘরে এত শান্ত ছিল আজ?
সেলিম মির্জা রুমে ঢুকতে ঢুকতে ছেলের উদ্দেশ্যে বলল। লাগেজ গোছাচ্ছ কেন তুমি, কি হয়েছে? সিকেন্দার কাবার থেকে শার্ট নিয়ে লাগেজে ভরে বলল। আপনার স্ত্রী আপনাকে কিছু বলেনি? সেলিম মির্জা স্ত্রীর পানে তাকালো। গা ছাড়া ভাব নিয়ে দাঁড়িয়ে আছে দরজার কাছে। পেছন পেছন সেলিম মির্জার মা মনোয়ারা মির্জা এসে দাঁড়িয়েছেন লাঠি হাতে। কি হয়েছে সাইদা? পাশ থেকে মনোয়ারা মির্জা ভেতরে প্রবেশ করে বললেন। তোর বউয়া সালমানের বাড়িতে গেছিল। ভোরু কুঁচকে আসলো সে কথা শুনে। কেন সাইদা, তুমি সালমানের বাড়িতে গিয়েছিলে কেন? বোঝাতে সালমান তার ঘাড় থেকে ওই মেয়েকে নামিয়ে আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছিল। ও মেয়ের কোনো যোগ্যতা আছে এ বাড়ির বউ হওয়ার? না রূপে না বংশে, সব দিক দিয়েই তো পিছিয়ে। মির্জা বাড়ির এক ছেলেকে তো পায়নি, এখন বড় ছেলের পিছনে পড়ে আছে লোভী নির্লজ্জ বেহায়া মেয়েটা। কথাটা শেষ হতে না হতেই সজোরে কিছু ভাঙার শব্দ আসলো কানে। তাকে দেখলো সিকেন্দার তার পাশে থাকা ফুলদানিটাতে লাথি দিয়ে ভেঙে ফেলেছে। ফুলের পড়ে আছে ফুলদানির ভাঙা টুকরোগুলো। চোখ মুখ রাগের লাল টকটক হয়ে আছে। সামনে ফিরে আঙ্গুল তুলে সাইদা মির্জাকে শাসিয়ে বলল। চুপ, একদম চুপ। মন্থাকে নিয়ে আর একটা বাজে শব্দ মুখ থেকে বের করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। জিপ টেনে ছিঁড়ে নিয়েও আনতে পারি, বলা যায় না। কথাটা শুনে সাইদা মির্জা তেলে বেগুনে ফুঁসে উঠল। কত বড় স্পর্ধা এই ছেলে তার জিভ টেনে ছিঁড়ে নিয়ে আসার কথা বলে। শুনলে তুমি, শুনলে কি বলল তোমার ছেলে? আমার জিভ টিনে ছিঁড়ে নিয়ে আসার কথা বলল। এত বড় কথা বলল কি করে? তুমি এর বড় ওর হয়ে কথা বলবে? এতটা বেয়াদব উশৃঙ্খল বেয়ারা হয়েছে এই ছেলে, মায়ের সমতুল্য একজনকে এইসব বলে? সিকেন্দার তাচ্ছিল্যের সাথে হাসে। মায়ের সমতুল্য? মা না, আপনি আমার। তাই চাইলেই ছিঁড়ে আনতে পারি আপনার জিভ। সেজন্য বলছি, সাবধানের সহিত কথা বলুন। সিকান্দার, সংযত হয়ে বলো কথা, কি সব উল্টাপাল্টা কথা বলছো এগুলো? একটা সিঙ্গেল ওয়ার্নিং। ও আমি উল্টোপাল্টা বলিনি, সেটা আপনি ভালো করে জানেন। আপনার স্ত্রী কোন সাহসে ও বাড়িতে গিয়ে যা নয় তাই বলে সবাইকে অপমান করে আসে। ওনার টাকার গরম কেউ দেখতে চেয়েছে? আমি কাকে বিয়ে করব না করব সেটা টোটালি আমার ব্যক্তিগত বিষয়। আপনার ওয়াইফ কেন তার বোচা নাকটা বারবার গলাচ্ছে ওখানে? সে তোমার ভালোর জন্যই। দ্যাটস নেন অফ হার বিজনেস। আমার ভালো কিসের মন্দ কিসের তার সব ডিসিশন কেবলই আমি নেব। এখন তুমি লাগেজ কেন গোছাচ্ছ? আমি এই বাড়িতে আর থাকবো না। আমার পক্ষে সম্ভব হবে না এই বাড়িতে থাকা। আমি ফ্ল্যাটে গিয়ে উঠবো। কি সব উল্টোপাল্টা কথা বলছো সিকান্দার? তুমি আমার ছেলে হয়ে ফ্ল্যাটে থাকবে, লোকে জানলে কি বলবে ভেবে দেখেছো? এসব আমার ভেবে দেখার বিষয় না। আপনারা ভাবুন, আপনাদের মান সম্মান নিয়ে আমাকে আটকাবেন না। তুমি শান্ত হও। আচ্ছা তুমি কি চাও বলো তো? মন থাকে। ও তোমার জন্য সঠিক না। তাহলে কারা সঠিক? কারা সঠিক? যাদের আপনার ওয়াইফ খুঁজে এনেছে? তাদের মধ্যে কেউ লিভনে থেকেছে, কেউ লুকিয়ে প্রেমিকাকে বাচ্চা পেটে নিয়ে অ্যাবর্শন করিয়েছে, কেউ দিনরাত ক্লাবে গিয়ে ছেলেদের সাথে ঢলাঢলি করে ড্রিঙ্কস করে মাতলামো করে তারা। আরে ভালো মেয়ে খুঁজবো তোমার জন্য। আপনারা কি কানে কম শুনতে পান নাকি স্পষ্ট কথা কম বুঝেন? আমি বলেছি পৃথিবীর সব মেয়ে আমার সামনে এনে হাজির করলেও আমি কেবল মুনতাহাকেই চাইব। সেলিম মির্জা ভেতরে ভেতরে প্রচণ্ড রাগান্বিত হলেন, তবে ছেলের সামনে প্রকাশ করলেন না। হে ছেলেকে তা দরকার। আচ্ছা তোমার মুনতাহাকে চাই তাই তো, বেশ মেনে নিব তোমার বউ হিসেবে, তবে আমার একটা শর্ত আছে। কিসের সত্য রাখতে চাইছেন আপনি? আমরা প্রস্তাব নিয়ে যাব ও বাড়িতে, তোমার বিয়ে মুনতাহার সাথেই হবে, তবে সত্য এটাই, তুমি এ বাড়ি ছেড়ে যাবে না। আমার বিজনেস রাজনীতি সব সামলাবে। সাইদা মির্জা বিস্ফোরণ চোখে তাকালো স্বামীর পানে। এ কি বলছে সেলিম? ওর নিজেরও তো অপছন্দ মুনতাহাকে, তাহলে এমন করার কি মানে? আপনাদের মানা না মানাই আমার বিয়ে আটকে থাকতো না। তবে আমি আপনার এই সত্য মেনে নিলাম। আমি চাই বিয়ে মতো পবিত্র একটা অনুষ্ঠান সুস্থ মনে হোক, আর 5-10টা বিয়ের মতো বড়দের দোয়া নিয়ে। আপনারা যে দোয়া করবেন না এটাও জানি, তারপরও গার্ডিয়ান তো, বিয়েতে থাকা আবশ্যক। তবে আমি এখন এ বাড়ি থাকতে পারবো না।
আপনারা চাচার বাসায় গিয়ে কথা বলুন, তাদের রাজি করান। আপনার স্ত্রীকে তার ব্যবহারের জন্য ক্ষমা চাইতে বলবেন। তারপর বিয়ের ডেট ফিক্স করে আমাকে জানাবেন। আমি সেদিন ফিরবো এ বাড়িতে, তার আগে নয়। সেলিম মির্জা আর খাটালেন না ছেলেকে। বাড়িতে থাকার কথা বললেও থাকবে না। ঠিক আছে, তাহলে সেই কথাই রইলো। সিকান্দার লাগেজের চেন আটকে দাদিকে জড়িয়ে ধরে বলল। আসি দাদাজান। মনোয়ারা মির্জা নাতিকে স্নেহের সহিত আদর করেন। খুব পছন্দের প্রিয় নাতি বলে কথা। যতই রাগী বদমেজাজি হোক, খাঁটি একটা হৃদয় আছে তার। সাবধানে থেকো দাদুভাই। আপনিও টাইম টু টাইম ওষুধগুলো খাবেন। সিকান্দার চলে যেতে সাইদা মির্জার স্বামীকে টেনে নিয়ে রুমে চলে গেলেন। কড়া গলায় বললেন, রাজি হলে কেন তুমি? ছেলে যা বলবে তাই শুনতে হবে তোমাকে? সেলিম মির্জা শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, তুমি সালমানের বাড়ি গিয়েছিলে, আগে জানাওনি কেন? আমার ইচ্ছে হয়েছে, আমি গিয়েছি। তুমি কথা না পেঁচিয়ে আমার প্রশ্নের জবাব দাও। সিকান্দারকে আমার লাগবে। আমার ব্যবসা, রাজনীতি সব কিছুই তার থাকা লাগবে। আমি একা একা কত দিক সামলাবো? তোমার ছেলেকে দিয়ে তো হলো না কিছু। ডুবে মার খাওয়ার রিস্ক কেন নিব আমি? বিয়েই তো হচ্ছে, 2 দিন পরে ডিভোর্স করানো যাবে। কঠিন কাজ নয় আর। আর বাড়িতে তুমি আছোই, সিকান্দার সারাদিন আমার সাথে থাকবে। বাড়িতে বসে বসে কি তুমি লুডো খেলবে? 1 মাস 2 মাস, তারপর মেয়ে নিজেই চলে যাবে সিকান্দারকে ছেড়ে। যত পারবে নির্যাতন করবে। তোমার ছেলে জেনে চুপ থাকবে নাকি? আজই আমার জিভ টেনে ছিঁড়ে ফেলার কথা বলেছে। সেদিন কি করবে ধারণা আছে কোনো? ভয় পাচ্ছিস কেন? ও জানবে না ততদিন সিকান্দারকে আমি বশে করে ফেলবো। এত বছরেও যা পারোনি, সেটা 1-2 মাসে পারবে? চেষ্টা করে দেখতে ক্ষতি কিসের? ফেল হলে কালো জাদু করব, ব্যাস। পরের দিন মোতাহার কানে খবর এসেছে সিকান্দার মির্জা বাড়ি ছেড়ে চলে গেছে। 2বার কল এসেছিল তার নাম্বার থেকে। 3য়বার কল আসলো আর অমনি ব্লক লিস্টে ফেলে রাখলো নাম্বারটা। শুধু ব্লক লিস্টে রেখে থামলো না, সেই সাথে নিজের ফোনটা বন্ধ করে রাখলো। বলা যায় না তো, অর্ণবের তো ভাই, অন্য নাম্বার দিয়েও ফোন দিতে পারে। সালমান মির্জা সিকান্দারকে ফোন দিল। এমন পাগলামি কেউ করে? ফাইস্তা ফোন ধরতে সালমান মির্জা বলল, এমন পাগলামি কেন করছো সিকান্দার? বাড়ি ছেড়েছো কেন? এমন শান্তির খোঁজে চাচা। আপনি আমাকে ফিরিয়ে দেবেন চাচা। আমি আপনার জামাই হতে চাই। খুব বেশি কোনো আবদার রেখেছিলাম? সাইদা মির্জা এসে 2টো কথা বলতেই আপনি বললেন মেয়ে দিবেন না আমার কাছে। এতই কি অযোগ্য আমি আপনার মেয়ের জন্য? তার হাতটা কি দেওয়ার চাই না আমাকে? অযত্নে রাখবো না। পৃথিবীতে এক শিকদারের থেকে বেশি যত্ন কেউ করতে পারবে না আপনার মেয়েকে। সালমান মির্জা অসহায় লাগলো। এমন সোনার টুকরো ছেলে যে লোকের জামাই হবে, সেই লোক নিঃসন্দেহে ভাগ্যবান। কিন্তু মেয়েটা তো তার নিজের না, জোরটাও তার করতে পারে না। তখন লোকে বলবে নিজের মেয়ে না, তাই এমনটা করেছে। তুমি বাড়ি ফিরো সিকান্দার। মুনতাহাকে হয়তোবা তোমার জন্য বানানো হয়নি। মনটাকে কেবল শিকদার শাহের জন্যই বানানো হয়েছে চাচা। ভাইজান ভাবি রাজি না। রাজি তারা খুব সম্ভবত আসবে আপনার দেড়গড়ায়। প্লিজ আমার দিকটা ভাবেন। আপনার মেয়েকে ছাড়া আমি অচল। সালমান মির্জা অবাক হলেন। ভাইজান ভাবি রাজি? গতকালকেই তো কতগুলো কথা শুনে গেল, রাজি হলো কি করে? এত অসম্ভব কথা। ঠিক আছে, আমি আমার তরফ থেকে চেষ্টা করব। তুমি নিজের খেয়াল রেখো। খেয়েছো তুমি? থেকেছো কোথায়? মায়ের ফ্ল্যাটে আছি, রাখছি এখন। রাতের খাবার খেয়ে মোতাহা যখন পড়ার টেবিলে বসে পড়ছিল, তখন তার রুমে কেউ কড়া দিল। দরজা খুলে দিতেই নাদিম গম্ভীর গলায় বলল, তোমার ফোন কোথায়? বন্ধ কেন? মোতাহার মনে পড়ল ফোনটা তো সে দুপুরের দিকে বন্ধ করে রেখেছিল, আর অন করেনি। বিছনার দিকে তাকিয়ে বলল, ওখানে আছে। নিয়ে এসো। মোন্তাহা নিয়ে আসলো। নাদিম ফোন অন করে কি যেন করলো, তারপর ফোনটা তার হাতে দিয়ে বেরিয়ে গেল। সাথে সাথেই ফোনটা বেজে উঠলো। মোন্তাহা ফোনের দিকে তাকালো, সাথে সাথে আবিষ্কার করলো সিকান্দারের নাম্বারটা। নাদিম তাহলে সিকান্দারের নাম্বারটা আনব্লক করার জন্য এসেছিল। ভাবতে ভাবতে ফোনটা কেটে গেল। 2য়বার আবার বেজে উঠলো। মোন্তাহা ফের ব্লক করে রাখলো। মিনিট 2 পর আবার নাদিম আসলো। এবার ধমক দিয়ে বলল, সমস্যা কি তোমার? নম্বর ব্লক করেছো কেন বারবার? সিকান্দার কি বলতে চায় শোনো এটা। আর একবার ব্লক করলে তোমার ফোন চিরতরে আমি ভেঙে নষ্ট করে দেব। তখন ভার্সিটির অ্যাসাইনমেন্ট ক্লাস কিভাবে করো সেটাও দেখে ছাড়বো। মোন্তাহা হকচকিয়ে গেল নাদিমের রাগ দেখে।
কি আশ্চর্য, এই ছেলের সমস্যা কি? নাদিম রুমে চলে আসলো। মেয়েটা বারবার সিকেন্দারের নাম্বারটা ব্লক করেছে আর সিকেন্দার নাদিমকে শাসাচ্ছে। মুনতাহার ফোনটা আবারও বেজে উঠলো, আর ব্লক করলো না, কেটেও দিল না। রিসিভ করে কানে নিয়ে রাগান্বিত গলায় বলল, সমস্যা কি আপনার? ফোন কেন দিচ্ছেন আমায়? ওপাশ থেকে ধীর গলায় সিকেন্দার কেবল বলল। মন, শরীর জমে গেল। কেন তার নামটাকে এমন বিকৃত করে ডাকে এই লোকটা? জানে না নাম বিকৃত করে ডাকলে যে কাবিরা গুনাহ হয়? নিচে আসতে পারবেন মন? থতমত খেয়ে গেল মুনতাহা। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন বাজে 12:30। কি খারাপ এই লোক, তাকে এত রাতে নিচে ডাকছে। তার যে বড় কথা, এই লোক কি তাদের বাসায় নিচে? না, নিচে আসাটা ভালো দেখাবে না এত রাতে। আপনি বরং বেলকনিতে এসে দাঁড়ান মন, আমি আপনাকে দেখব আর দেখেই চলে যাব। মুনতাহা কথা শুনে বেলকনির দিকে তাকালো। সে তো দরজা লাগিয়ে দিয়েছে। মুনতাহা এখনো আসছে না দেখে ওপাশ থেকে সিকেন্দার ফের বলল। কি হলো, আসুন। মুনতাহা কি যেন হলো। তোতা পাখির মতো বেলকনির দরজাটা খুলে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে নিচে তাকাতেই আবিষ্কার করলো কালো প্রাইভেট কারের দরজার কাজটায় দাঁড়িয়ে আছে এক সুপুরুষ। রাস্তার আলো স্পষ্ট দেখা যাচ্ছে। পরনে কালো শার্ট, কালো প্যান্ট। সিকান্দার তাকিয়েছিল আগে থেকে বেলকনিতে। মুনতাহা এসে দাঁড়ালো মাত্রই তার বুকের বা পাশটা কেঁপে উঠল। হালকা করে হাত রাখলো বুকের উপর। সিকেন্দার পলকবিহীন কতক্ষণ তাকিয়ে রইল জানা নেই। কালো কামিজে খোলা চুলে মুনতাহাকে যে অসম্ভব সুন্দর লাগছে। সেদিনের সে পিচ্চি খাতুনি মেয়েটা এখন কত বড় হয়ে গেছে। তাদের প্রথম দেখাটাও এমন ছিল। চাচার বিয়ের দিন দোতলার ঘরের এক জানলা দিয়ে ফুলো ফুলো চোখে মায়ের বিদায় দেখছিল 7 বছরের মেয়েটা। আর নিচ থেকে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা 15 বছরের সিকান্দার আচমকা ঘাড় ফেরাতে গিয়ে মুগ্ধ হয়ে দেখছিল সেই 7 বছরের বাচ্চা মেয়েটাকে। সিকান্দারকে চুপ করে থাকতে দেখে মুনতাহা প্রশ্ন করলো, কি জন্য আসতে বললেন ব্যালকনিতে? সিকান্দার এবার চোখ বুঝলো, কিছুটা এলোমেলো গলায় বলল, চলে যান মন, আপনি আর 1 সেকেন্ড থাকলে বাড়ি ফেরা মুশকিল হয়ে যাবে আমার জন্য। মানে? সিকান্দার কেটে দিল ফোন। দ্বিতীয়বার আর তাকালো না ওই বেলকনিতে। গাড়ির ভিতরে ঢুকে সোজা চলে গেল। আর একটু থাকলে সিকান্দার অসুস্থ হয়ে যেত। রমণীটাকে জড়িয়ে ধরার ইচ্ছা জাগলো। কপালে একটা গাঢ় চুম্বন এঁকে দিতে ইচ্ছা করলো। এসব সিকান্দারের জন্য এখন হারাম। যেখানে সে আজ অবধি মেয়েটার হাত ধরে দেখেনি, সেখানে এসব ভাবনা মনে আসলে তার জন্য যন্ত্রণা হতো। সিকান্দার মুনতাহাদের বাড়ি ছেড়ে কিছুটা দূরে চলে আসা মাত্রই ঠোঁটের কোণে বিড়বিড় করে উচ্চারণ করলো, আমি হালালে বিশ্বাসী মন, আপনাকে আমি কেবল হালালভাবে ছুঁতে চাই। হারামে আমার জ্বর আসে।